তো টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর যুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে খুব শিগগিরই। তো আমরা এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেকগুলো সারপ্রাইজ দেখতে পেরেছি, অনেক টিম আগিয়ে এসছে, অনেক টিম অস্ট্রেলিয়ার মতো যারা রয়েছে তারা কিন্তু এবার ফুটে গেছে। যেমন জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে ফুটিয়ে দিয়েছে, জিম্বাবুয়ে একটা সারপ্রাইজ প্যাকেজের মতো সবার সামনে এসছে, যারা শ্রীলঙ্কাকে অবধি হারিয়ে দিয়েছে লাস্ট ম্যাচে। প্লাস ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা সেই আগের মতো কামব্যাক করতে দেখেছি টি-20-তে। আর শ্রীলঙ্কারও কথা না বললে হবে না, শ্রীলঙ্কা কিন্তু সারপ্রাইজ দিয়েছে এই বছর, যেভাবে কোর গ্রুপ ওরা নিয়ে এসছে, যে পারফরমেন্স করেছে, একটা মাত্র ম্যাচ হেরেছে, শ্রীলঙ্কা কিন্তু সবাইকে ইমপ্রেস করেছে। তো আমরা আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু সুপার 8 থেকে কোন কোন টিম সেমিফাইনালে যেতে পারে এবং প্রত্যেকটা টিম নিয়ে আমরা আলোচনা করব যে কেন তারা যেতে পারে কিংবা কারা যেতে পারে না। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা টিমের ডিটেলস পেয়ে যাবেন এবং একটা ভিডিওর মধ্যে টোটালি আপনারা একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বা একটা ইনফরমেশন পেয়ে যেতে পারেন যে কারা উপরে ওঠার ক্ষমতা রয়েছে, কাদের নেই। এবং তাছাড়াও আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম ম্যাচের প্রিভিউটাও কিন্তু কভার করে দেবো। এখানে ওদের স্ট্রং পয়েন্ট হোক বা স্ট্র্যাটেজি হোক ইন্ডিয়া সাউথ আফ্রিকার, আর এই ম্যাচটা কেন ইন্ডিয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিও শেষ অবধি দেখবেন, অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে শেষ অবধি দেখবেন, তারপরেই লাইক করবেন। আর একটা রিকোয়েস্ট আছে, আমাদের কিন্তু সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিন্তু ভিডিও যারা দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করছে না, একদম বাজে একটা পার্সেন্টেজ, ওটা 93% লোক কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো এইটুকু রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলকে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাস্ট অবধি দেখে লাইক করবেন বললামই। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। আমি সুদীপ্ত এবং শান্তনু, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল। তো সুপার 8-এর বিষয় নিয়ে আমরা সবার প্রথমে আলোচনা করব। যদি আমরা গ্রুপগুলো দেখি কারা কারা উঠেছে প্রথম থেকে, তো আমরা এ গ্রুপ থেকে উঠেছে ইন্ডিয়া পাকিস্তান, বি গ্রুপ থেকে উঠেছে শ্রীলঙ্কা আর হচ্ছে তোর জিম্বাবুয়ে, সি গ্রুপ থেকে উঠেছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, আর ডি গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তো এই চারটে গ্রুপ উঠেছে, এদেরকে কিন্তু সুপার 8-এর দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। আমি পুরোপুরি ক্লিয়ারলি বলে দিচ্ছি যারা প্রথম থেকে কভার করছি পুরোটা, যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমে এ গ্রুপের মধ্যে রয়েছে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা। আর বি গ্রুপের যদি আমরা কথা বলি তাহলে এখানে চারটে টিম, তারা হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং হচ্ছে ইংল্যান্ড। তো চারটে টিম টোটাল। আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এ গ্রুপের কিন্তু পুরোপুরি সব ইন্ডিয়াতে খেলা, বি গ্রুপে সব কিন্তু শ্রীলঙ্কাতে খেলা। ঠিক আছে, এখানে অনেকে সুবিধা পাচ্ছে, অনেকে আবার লসও হয়ে যাচ্ছে, এর জন্য সুবিধা পাচ্ছে না। তো আমরা এরকম প্রত্যেকটা টিম নিয়ে একটা একটা করে আলোচনা করব। সবার প্রথমে একটা টিম ধরছি আমরা, সেটাকে ধরবো, কাকে ধরা যায়? নিউজিল্যান্ডকে ধরা যাক। নিউজিল্যান্ড উঠতে পারবে কিনা, ঠিক আছে। তো নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি, নিউজিল্যান্ড যে আমরা জানি যে একটা অবশ্যই স্ট্রং টিম, তো অবশ্যই এখানে নিউজিল্যান্ডের যা রেকর্ড দেখি আমরা প্রত্যেকটা ম্যাচের, প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু সেমিফাইনালে মিনিমাম সেমিফাইনাল ফাইনাল কিন্তু ওদের রয়েছেই। যা টিম সারা বছর যেমন খেলুক এই টাইমে এসে কিন্তু ওরা পুরোপুরি নিজের রং দেখায় এবং একটা মুঠির মধ্যে এসে সবাই মিলে খেলিয়ে ঠিক টিমকে উপরে নিয়ে যায়। এই বছর আমরা সেটা দেখেছি, নিউজিল্যান্ড কিন্তু একটা ম্যাচ বাদে সব ম্যাচই জিতেছে, সাউথ আফ্রিকার সঙ্গে কঠিন ম্যাচটাই হেরেছে বলতে গেলে। তো নিউজিল্যান্ডের যদি বি গ্রুপের মধ্যেই আসছি সবার প্রথমে, তো নিউজিল্যান্ডের যদি ম্যাচ দেখি আমরা, এখানে নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের, শ্রীলঙ্কার আর হচ্ছে তোর পাকিস্তান, এই তিনটে টিমের খেলা রয়েছে। যা এখানে আমরা প্রেডিক্ট করছি, এখানে নিউজিল্যান্ড পুরোপুরি প্রথম থেকে উঠবেই গ্রুপে, সেমিফাইনালে যাবেই আর কি। তার কারণ হচ্ছে আমরা নিউজিল্যান্ডকে ধরেই চলছি, হ্যাঁ নিউজিল্যান্ডকে ধরেই চলছে এখানে। আর আমরা আশা করি যে আপনাদের মনে অতটা ডাউট থাকবে না, কারণ নিউজিল্যান্ড এমন একটা টিম, ওদের কাছে পর্যাপ্ত স্পিনার রয়েছে, ওদের কাছে পর্যাপ্ত ব্যাটসম্যান রয়েছে। ডেরেল মিচেল যেখানে 6 নম্বরে খেলছে, প্লাস গ্লেন ফিলিপসও লাস্ট ম্যাচে ইয়েতে চলে এসেছে, ফর্মে চলে এসেছে, ঠিক আছে। আর সবথেকে স্পিন তো রয়েছে দুখানা, আর ওপেনার ওদের সবথেকে বিধ্বংসী ওপেনার রয়েছে ফিন অ্যালেন আর টিম সাইফার। ওরা কিন্তু দুজনে একটা ম্যাচ জিতিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর এমন আমি সারপ্রাইজ হব না যদি ওরা ফাইনালে উঠে ফাইনালও জিতে যায়, কারণ এদের দুজনের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা পরে আসবে, আমরা দেখে নেবো। আমরা এখানে সেমিফাইনাল অবধি প্রেডিক্ট করব, ঠিক আছে। এর উপরে আমরা প্রেডিক্ট করছি না ফাইনালে কারা যাবে না যাবে। তো শ্রীলঙ্কা এখানে পরিষ্কার একটা টিম, যারা একদম কোনো রকম কোনো ডাউট ছাড়া এখানে এই গ্রুপ থেকে উঠছে। তো এখানে খেলাটাও দেখতে হবে পাকিস্তানের সঙ্গে আর হচ্ছে তোর শ্রীলঙ্কার সঙ্গে, তো এখানে উঠবে। এরপরে যদি আমরা আসি ইংল্যান্ডের উপরে, এই গ্রুপেরই টিমের উপরে আসছি ইংল্যান্ড। ইংল্যান্ডের যদি আমি বলার আগে দুটো কথা বলছি, ইংল্যান্ডে কিন্তু
কিন্তু ব্যাপক দাবিদার। হ্যাঁ ঠিক আছে, ইংল্যান্ড ব্যাপক দাবিদার। আমরা প্রথমে একটু অন অ্যান্ড অফ দেখেছিলাম ইংল্যান্ডের টিমকে, কিন্তু ইংল্যান্ডের টিম যদি তুই দেখিস এত বিধ্বংসী একটা টিম লাগছে। 9 নাম্বার অফ দি ব্যাটসম্যান রয়েছে ওদের প্রথম থেকে। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, টম ব্যান্টন, স্যাম কারান, তারপরে হচ্ছে তোর ও জেমি ওভারটনকেও খেলিয়েছে লাস্টের দিকে। তারপরে হচ্ছে তোর আর কাকে কাকে দরকার আছে, কে নেই, আর উইল জ্যাক্স যে আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তাকেই ভুলে গেছে মানে যে ফিনিশার আর হ্যাঁ ফিনিশার। কথা হচ্ছে ওদের ওপেন থেকে শুরু করে ফিনিশার অবধি স্ট্রং আছে। তারপরে বোলারে একটা জিনিসই কমতি আছে, সেটা হচ্ছে স্পিনার নেই ওদের মধ্যে সেরকম। সেটা হচ্ছে আদিল রাশিদে একমাত্র স্পিনার রয়েছে, ভালো স্পিনার। তাছাড়া ওদের যে পেস বোলার আছে যথেষ্ট আমি মনে করি, কারণ জোফরা আর্চার রয়েছে, একাই কাফি। জোফরা আর্চার একাই কাফি। উড আছে আর লিউক উড আছে, ওকে খেলাক না খেলাক ওখানে জেমি ওভারটন চলে আসবে, জেমি ওভারটন চলে আসবে। তারপরে স্যাম কারান কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে লাস্ট ম্যাচটার মধ্যে। তো এখানে মোটামুটি ইংল্যান্ডের কিন্তু পুরোপুরি চান্স রয়েছে, এবং ইংল্যান্ড এমন একটা টিম যে এখানে যে কোনো টিমকে হারানোর মতো ক্ষমতা রাখে। তো আমরা এখানে ইংল্যান্ডকে রাখছি, কিন্তু এর মধ্যে একটা ক্যাচ আছে যেটা আমরা পরের টিমকে নিয়ে আসবো। সেটা হচ্ছে ওর সাথে সবথেকে বেশি কম্পিটিশন যার আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কা এখানে এই বছর শ্রীলঙ্কাকে নিয়ে কারোর সেরকম কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না, ছিল কিনা এমন দেখ 2-3 বছর ধরে, মানে 2-3 বছরের বেশি আর কি, 5 বছর। হ্যাঁ কোচ থেকে শুরু করে ওদের যে টিম ম্যানেজমেন্ট এত সুন্দরভাবে প্লেয়ারকে তৈরি করেছে না। ঠিক আছে, হয়তো উঠবে কিনা সেটা পরের কথা, কিন্তু ভাই মানে প্রশংসার যোগ্য। ওদের যে কোর টিমটা 5 বছর ধরে একই সাথে খেলে যাচ্ছে, কিন্তু হাইফাই নাম নেই না, সেরকম হাইফাই নাম নেই। যে কোর টিমটা খেলে আসছে, ঠিক আছে, ওইটাই আমি তারিফ করতে চাই এখানে। সনাত জয়সূরিয়ার, আমাদের ইন্ডিয়ান কোচ যে ছিল আগে ছিল বিক্রম রাঠোর, এখন কিন্তু শ্রীলঙ্কার কোচ। তারপরে বোলিং কোচ লাসিথ মালিঙ্গা আছে। এরা কিন্তু পুরোপুরি শ্রীলঙ্কাকে আপলিফট করেছে, এবং এটাকে মানতেই হবে। সে তুই এখানে প্রথম নিশাঙ্কার ফর্ম বল, বা হচ্ছে তোর রত্নায়কের, কুশল মেন্ডিসের, ওরা কিন্তু টপ, এমনকি টপ লিস্টে মোস্ট রানের টপ লিস্টেও কিন্তু এরা দুজন রয়েছে, কুশল মেন্ডিস আর প্রথম নিশাঙ্কা তো অস্ট্রেলিয়ার এগেইনস্টে সেঞ্চুরি মেরে দিল, যারা এখনো অবধি অস্ট্রেলিয়ার এগেইনস্টে কেউ মারতে পারেনি, একমাত্র ব্যাটসম্যান টি20 ওয়ার্ল্ড কাপ। তাহলে এই আছে। তারপর রত্নায়ক বলে যে পবন রত্নায়ক কিন্তু একটা সারপ্রাইজ ছিল এই বছরের নতুন একটা প্লেয়ার যে এসে খেলেছে। দাসুং সানাকার 20 বলে 50। ওরা কিন্তু এখানে ডমিনেট করেছে অন্যান্য টিমকে, এখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ঠিক আছে, জিম্বাবুয়ের কাছে হেরে গেছে, এটা মানলাম আমি। ঠিক আছে, লাস্টের ম্যাচে আমার একটা জিনিস কমতি লাগছে, কোথায় যেন ফিনিশারের একটু অভাব আছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে ওদের সবথেকে বড় টি20 মানে মেন পয়েন্ট হচ্ছে ফিনিশার ভাই। হ্যাঁ ফিনিশার, এটা তো উইক পয়েন্ট, এটাতে আসছি। তার আগে আমি বোলিংটাও বলে নিতে চাই যে শ্রীলঙ্কার কাছে কিন্তু প্লেন্টি অফ অপশনস রয়েছে। তুই স্পিনারে বল, হাসারাঙ্গা বোধহয় চোট হয়ে গেছে, আর ওদিকে থিকসানা বল, হেমন্তা বল, দুনিত বলে লাগে বল, একটা ভালো অলরাউন্ডার ওদের মধ্যে। প্লাস প্রেসারের মধ্যেও ওদের একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে পাথি রানা কিন্তু ইনজোর্ড হয়ে গেছে। ঠিক আছে, যার সাথে সাথে কলকাতারও ব্যাড নিউজ আছে, এটা যুক্ত করে দিন। তো কলকাতা আগেও বলেছে। হ্যাঁ, তো এখানে মধুশঙ্কা দুজন ফাস্ট বোলার খেলছে, আর দুষ্মন্ত চামিরাও কিন্তু খেলেছে একটা ম্যাচে, মনে হয় 4 ফার না 5 ফারও তুলেছে একটা। তো যাই হোক, ওদের কিন্তু বোলিং কোর্টটাও একদম স্ট্রং রয়েছে। তো উইক পয়েন্টের ওটার কথাই বলতে চাই এবার, যে ওদের কিন্তু এবার ফিনিশার কিন্তু নেই ওদের মধ্যে। লাস্টে কারা খেলে? লাস্টে হচ্ছে তো দাসুন সানাকা আছে, আর হচ্ছে তো পবন রত্নায়ক আছে, এরাই রয়েছে। কিন্তু এরপরে কিন্তু যদি বলে যে এরকম ইন্ডিয়ান যেমন ফিনিশ করলো আগে 40 রান এরকম যদি একটা স্টেজ চলে আসে না, মুশকিল। তাহলে ওরা ভাই সম্ভব মানে 6 সিটার মধ্যে কথা হচ্ছে, 20 বলে 40 রান করে ফেলতেই পারে, যে কোনো টিমই করতে পারে। ঠিক আছে, ইউএস এর মতো টিমও করতে পারে। কিন্তু যদি আমরা খাতায় কলমে দেখি, ওদের কিন্তু সেরকম কোনো ফিনিশার নেই। সুপার 8 কিন্তু 1 ইঞ্চিকে জমি ছাড়ে না ভাই। তো ওদের মধ্যে যে এনথুজিয়াজমটা এই বছর আমি দেখছি, আমি ওর জন্য একটু ডাউটফুল যে ইংল্যান্ড নাকি শ্রীলঙ্কা, এই দুটোর মধ্যে যে কোনো একটা টিমই কিন্তু উঠবে। আমরা এখানে ইংল্যান্ডকে নিয়ে চলছি, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এখানে দাবিদার অবশ্যই এখানে দাবিদার রয়েছে এখানে। তো শ্রীলঙ্কার উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে পাকিস্তানের উপরে আসতে চাই আমরা। বলবি? পাকিস্তানে অবশ্যই বলবো। পাকিস্তানের কথা বলতে হবে, কারণ হচ্ছে এমন একটা টিম যারা নিজের থুতু নিজে ফেলে নিজে চাটতে ভালোবাসে, সবার প্রথম কথা। ঠিক আছে, বলে মুখে হাউ কোনো রকম কোনো কাজে নেই। ভালো জায়গায় আসলে এমনি সব পাম বেরিয়ে যাবে ভাই। আমি শুধু ভাবি যে ইউএস এর যদি একটা ম্যাচ বাকি থাকতো না, তাহলে আজ ভাই পাকিস্তান ভাই এখানে আসতো না। তারপর নেদারল্যান্ডের ম্যাচ হারলে এরাও থাকতো না। আমি তো বলি এদের থেকে অনেক বেটার খেলছে নেদারল্যান্ডস। অবশ্যই, কারণ ইউএস এ তো দুটো ম্যাচ জিতেছে। হ্যাঁ, ঠিক আছে। আর তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, শ্রীলঙ্কার হয়ে যেটা, শ্রীলঙ্কার একটা কিন্তু পজিটিভ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ওদের হোম গ্রাউন্ডে কিন্তু খেলা। এটা হচ্ছে ওদের সবথেকে পজিটিভ পয়েন্ট, যার জন্য আমরা শ্রীলঙ্কাকে কনসিডার করছি, বাদ দিচ্ছি না পুরোপুরি। কিন্তু শ্রীলঙ্কাতে খেলা, হ্যাঁ না, এর জন্য আমরা কনসিডার করছি।
নিশাঙ্কা ফর্মে রয়েছে, তোর রত্নায়ক ফর্মে রয়েছে, আর হচ্ছে ওদের হোম গ্রাউন্ডে খেলা, এটা হচ্ছে পজিটিভ। কিন্তু ওদের হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ে হারিয়েও দিয়ে গেল, এটাও দেখতে হবে। ঠিক আছে, ওটা লিগ ম্যাচ। আর ওই হিসাবে ইংল্যান্ডের পজিটিভও এটা যে ইংল্যান্ডের সঙ্গে কিন্তু তোর ইয়েতে খেলা রয়েছে, তোর পালেকেলে স্টেডিয়ামে খেলা যায়, যেখানে রান হয়। আর ইংল্যান্ডের ব্যাটিং হেভি টিম যেহেতু, সেহেতু কিন্তু ইংল্যান্ডের এখানে পজিশন ভালো। আর আমার কোথায় জানি মনে হচ্ছে, জানিস তো, মনে হচ্ছে সুপার হিটে এরকম হয়ে যাবে না তো, যে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডে যে ম্যাচ জিতবে সেই আর কি, এরকম হলে ভাই ওটাই মানে তাহলে আর চাই কি, তাহলে আচ্ছা বেশি দিন ওয়েট করতে হবে না, কারণ হচ্ছে 22 তারিখে ইন্ডিয়ার খেলার আগেই শ্রীলঙ্কা আর ইংল্যান্ডেরই খেলা। আমার প্রথম ম্যাচে কিন্তু মোটামুটি বোঝা যাবে, মানে স্পষ্ট হয়ে যাবে, ওটাতে কিন্তু বোঝা যাবে যে কে উঠতে পারে উপরে, কারণ হচ্ছে ওই ম্যাচটা ইম্পর্টেন্ট হয়ে চলেছে। প্রথম ম্যাচ ইম্পর্টেন্ট, মানে সুপার হিটে দুটোই একমাত্র টক্করের টিম রয়েছে। হ্যাঁ, তো আমরা পাকিস্তানের উপরে আসবো। পাকিস্তানের কথা যদি বলি আমরা, দেখ কমা টিমের সামনে সাহিবজাদা ফারহান সেঞ্চুরি মারছে, হাইয়েস্ট রান গেটার, মোস্ট রান গেটারের লিস্টে রয়েছে, কিন্তু কমা টিমের সামনে যখনই ইন্ডিয়ার মতো টিম আসবে বা হচ্ছে তোর যে কোনো টিম আসবে, আমি এই সুপার হিটে আরো 7টা টিমকে যে কোনো টিম আসবে, ইংল্যান্ড বল, এমনকি জিম্বাবুয়ে বল না, পাকিস্তানের থেকে অনেক বেশি স্ট্রং দেখাচ্ছে, অনেক বেশি তোর একসাথে খেলার মতো ওদের যে ব্যাপারটা, ওই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। আরো পাকিস্তানের মধ্যে কিন্তু সেই জিনিসটা কোনোদিন নেই। এরকম বড় সিচুয়েশনে আসলে কিন্তু পাকিস্তানের সেই, যদি তুই খাতায় কলমেও দেখিস, তাও ওদের মধ্যে সেই ওই তো তোর 6খানা স্পিন নিয়ে যে খেলে, যে ভয়ে 6খানা স্পিন নামিয়ে দেয়, মানে টি20-র মানে রেকর্ডের উপর রেকর্ড করে উল্টো দিক দিয়ে ভাবছে আর কি। শ্রীলঙ্কাতে খেলা 6টা স্পিন নামিয়ে দেয়, তারিকে আবরার এদেরকে নিয়ে যদি ভাই দেখতে চায়, তাহলে আমি মনে করব ভাই এই সুপার হিটে মারাতে লাগবে। পাকিস্তানের শোন একটা পজিটিভ আছে, ওটা আবার নেগেটিভও, কারণ হচ্ছে শ্রীলঙ্কাতে সবকটা খেলা আছে পাকিস্তানের, ঠিক আছে, দুখানা আছে তোর ইয়ের মাঠে খেলা আছে, তোর পালেকালে মাঠে খেলা আছে দুখানা। পালেকালের মাঠে বেশিরভাগই নেগেটিভই এটা বলতে গেলে, কারণ পালেকালের মাঠে রান হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু শ্রীলঙ্কা এই মাঠে কিন্তু 225 রান করেছিল, এই টুর্নামেন্টের এখন অব্দি মনে হয় হাইয়েস্ট রান 225 রয়েছে, তাহলে এই মাঠেই করেছিল। কিন্তু এখানে শ্রীলঙ্কার সাথেও খেলতে হবে, প্লাস ইংল্যান্ডের সঙ্গেও খেলতে হবে, কি অবস্থা হবে ভাব তাহলে। মানে ওরা এমন ভয় পায়, মানে সারা ম্যাচে একটা আমাদের সাথে যে খেলা হয়েছিল ইন্ডিয়ার সাথে, মানে ভয়ে শুধু শাহিন আফ্রিদি বল করেছে, তাও 2 ওভার, একটা ফাহিম আশরাফ বলে একটা ফাস্ট বোলার খেলায়, ওকে বলই করে না। ও একমাত্র একটা কাজে লেগেছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা জিতলো, ওই ম্যাচে না জিততো, 11 বলে 29 মেরে দিয়েছিল সুপার 8, তাহলে সুপার 8 সত্যি মারাতে লাগতো। তো পাকিস্তানকে আমি একদম বাদের খাতায় আমি এখনই নই করে দিলাম পুরোপুরি, কোনো রকম কোনো চান্স নেই পাকিস্তানে আমাদের মতে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা আসি, এরপরে ওয়েস্ট ইন্ডিজের টিমে আসবো আমরা। ওয়েস্ট ইন্ডিজের টিমে কি সিনারিও দাঁড়াচ্ছে? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টোটাল 4টে টিমই আছে যারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতেছে গ্রুপ স্টেজের। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একটা, ইন্ডিয়া আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, আর হচ্ছে তোর আর 2টো টিম আছে, আমি বলছি সেটা পরে ইতে বলছি। তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এমন একটা টিম 4খানা ম্যাচ জিতে এসছে, খুব কনফিডেন্স থাকবে। আর দুঃখের বিষয় এখানে পড়েছে হচ্ছে ইন্ডিয়ার গ্রুপে, যেটা হচ্ছে গ্রুপ অফ ডেথই বলা যেতে পারে। ইন্ডিয়ার গ্রুপটা কিন্তু ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে তোর এদিকে জিম্বাবুয়ে গ্রুপ অফ ডেথ। কেন বলছি জিম্বাবুয়েটা এতটা একটা কমা টিম হয়ে গেছে এই গ্রুপের মধ্যে, যে ওই 3টের মধ্যে কম্পিটিশন আরো বেড়ে যাবে, সাউথ আফ্রিকা আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া, মানে সবাই ওই জিম্বাবুয়ের মানে উপর দিয়ে সব মানে পাড়া দিয়ে তারপরে যাবে। তো এখানে ওয়েস্ট ইন্ডিজের কথা যদি আমরা আসি, টুর্নামেন্টের হিস্ট্রিতে আমরা যদি দেখলাম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু যে কামব্যাকটা করেছে এই বছর, এটা কিন্তু মানে যার জন্য প্রশংসা ওয়েস্ট ইন্ডিজের করতেই হবে। ওদের কিন্তু সেই ড্যারেন স্যামির জন্য একমাত্র আমি যা দেখছি, ওরা কিন্তু একটা কম্প্যাক্ট হিসাবে টিম হিসাবে এসছে, যে পুরোনো দিনের যে ওয়েস্ট ইন্ডিজ টিম যেমন ছিল 12 সাল, মানে 2012 2014 সেই সময়কার, তারপর থেকে না কোথায় হারিয়ে গেছে, তারাই রয়েছে ড্যারেন স্যামি, সব কোচিং স্টাফে এরাই রয়েছে কিন্তু, ঠিক আছে। তো ওইটাই একটা ওয়েস্ট ইন্ডিজের পজিটিভ পয়েন্ট দেখা যাচ্ছে। তাছাড়াও ওদের ক্যাপ্টেন যে দুজনে ফর্মে রয়েছে, তারপরে হচ্ছে তোর শেফরান রাদারফোর্ড ফর্মে রয়েছে, টপ লিস্টেও রয়েছে, টপ 5 এর মধ্যে। হেটমায়ার ভালো ফর্মে রয়েছে। বলারের দিক থেকে দেখতে গেলে তোর স্পিনাররা রস্টন চেজ বল বা হচ্ছে পেসাররা তোর সবাই মোটামুটি একটা ওয়েস্ট ইন্ডিজে কিন্তু ফর্মে রয়েছে বলতে গেলে। কেউ না কেউ ওই ইন্ডিয়ার মতো কেউ না কেউ কোনো না কোনো ম্যাচে এসে কিন্তু খেলে দিয়ে যাচ্ছে। না, ওদের আরেকটা বিষয় হচ্ছে ফিনিশার। দেখ টি20তে এমন একটা সিচুয়েশন যখন চলে আসে না, ফিনিশার যদি ভাই স্ট্রং থাকে না, ঠিক আছে, মানে ওখানে মোটামুটি টিম ভাই, আর রবম্যান পাওয়াল ফ্যান সব ওদের ভালো ভালো ফিনিশার, তাও তো নিকোলাস পুরান মনে নেই, নিকোলাস পুরান নেই। হ্যাঁ, তো
ইয়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ বলছি আর অবসর নিয়ে নিয়েছে। মানে এদের মধ্যে যদি প্লেয়ার থাকতো না তাহলে আরো মানে হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ আরো আর একটা নেগেটিভ পয়েন্ট বলতে গেলে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেই যে ফাইফারটা নিয়েছিল মানে তোর হ্যাট্রিকটা নিয়েছিল রোমারিও শেপার্ড কিন্তু ওই ম্যাচের পরে ইনজোর হয়ে গেছে। আর কোনো এখন অবধি কোনো নিউজ নেই যে ও ফিট হবে কি হবে না সুপার 8-এ। যদি হয় তো ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেল, আর যদি না হয় তো এখানে কিন্তু রোমারিও শেপার্ডের কিন্তু এখানে কিন্তু অনেক পিছিয়ে থাকার ব্যাপার মানে রয়েছে। এখন হচ্ছে অলরাউন্ড হিসেবে খেলছে। হ্যাঁ, ব্যাটিং এ বল, ফিনিশে এখানে রোল আদা করে, প্লাস হচ্ছে বোলিং এও কিন্তু ভালো উইকেট টেকার রোমারিও শেপার্ড, মানে লিডিং উইকেট টেকারও বলা যেতে পারে আর কি, যেহেতু স্লোয়ার মারতে পারে। তার মানে কি আমরা ওয়েস্ট ইন্ডিজকে রাখছি? না, আমি এখানে ওয়েস্ট ইন্ডিজকে রাখবো না, কারণ আমার টিম ভালো দেখলেই হবে না, ওই গ্রুপের মধ্যে কারা আছে এটা দেখতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজে খেলা পড়বে কার সাথে? সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে তোর জিম্বাবুয়ে একটা ম্যাচ জেতার চান্স আছে, ইন্ডিয়ার সাথে খেলা আছে। এই দুখানা ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জেতা খুব মুশকিল হয়ে যাবে, এক্সপিরিয়েন্সেই। মানে আমাদের মতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে আমরা রাখছি না, এই গ্রুপ থেকে আমরা ওয়েস্ট ইন্ডিজকে তুলছি না সেমিফাইনালের জন্য। তো এরপরে একটা টিম আছে যেটা হচ্ছে যাকে আমরা তুলবো সেমিফাইনালের জন্য কনফার্ম, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। কোনো রকম কোনো ডাউট নেই এই টিম নিয়ে, আশা করছি বেশি কিছু বলার নেই। মানে প্রত্যেকটা ম্যান ফর্মে আছে, বোলিং সেট আপ পুরোপুরি ফর্মে আছে। ওদের একটা মোটো আছে, আমরা স্পিনার খেলাবো না, তুমি যেখানে খুশি খেলাও, ইন্ডিয়া খেলা, ঠিক আছে? হ্যাঁ, ওদের একমাত্র কেশব মহারাজ রয়েছে যে হচ্ছে স্পিনার, আর বাদ বাকি মার্কো ইয়ানসেন বল, লুঙ্গি এঙ্গিরি বল, আর হচ্ছে করবিন বস বল, রাবাডা বল, বেস্ট ভাই বোলিং লাইন আপ, একদম চুমু বোলিং লাইন আপ আছে। আর ব্যাটিং এ তো এডেন মার্করাম যে স্ট্রাইক রেটে খেলছে আজকাল, ঠিক আছে? তারপরে সব থেকে বড় কথা, ইন্ডিয়ার কাছেও যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখানে কুইন্টন ডিকক ইন্ডিয়ার বিরুদ্ধে, মানে সব সময়ের জন্য ভালো খেলে, ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে কিন্তু সব সময়ের জন্য ভালো খেলে। রায়ান রিকেলটন ফর্মে ছিল, লাস্ট ম্যাচে খেলেনি, পরের ম্যাচে ফেরত চলে আসবে। প্লাস ওদের কিন্তু ফিনিশারটা স্ট্রং, হ্যাঁ, দুজন যে আছে স্টিস্টেন স্টাফ আর ডেভিড মিলার আছে। তারপরে মিডলে আবার বল বেবি এবি যে আমাদের ডেভাল ব্রাভিস রয়েছে, প্রত্যেকটা ম্যান। তারপর আরেকজন ভুলেই গেলাম, এখন ইন্ডিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি ডমিনেট করেছে যে মার্কো ইয়ানসেনের ব্যাটিং, এটা ভুলে যাচ্ছিস কেন? তাহলে ভাব যে ওদের এই টিম নিয়ে কোনো ডাউট নেই ভাই, সাউথ আফ্রিকার টিম আবারও ফাইনালে যাওয়ার যোগ্য টিম। গত বছরের থেকে খুব কম দেখা যায় এই জিনিসটা, যে এই বছর যা টিম আছে পরের বছর আরো ভালো টিম আসবে। এটা একমাত্র সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার সঙ্গে দেখলাম যে গত বছরের টিমের থেকে এই বছরে কিন্তু আরো বেটার টিম আরো বেশি যোগ্য যে ফাইনালে ওঠার জন্য। সাউথ আফ্রিকা কিন্তু এখানে আমি তো এখনো বলতে পারি যে ফাইনালিস্টও হয়ে যেতে পারে, বলা যায় না এখানে, তাহলে তো সেমিফাইনালে উঠছে স্বাভাবিক ব্যাপার। তো সাউথ আফ্রিকা উঠছে। তো এরপরে আরেকটা টিম আসছে যেটা হচ্ছে খুব মানে এই বছর তো যেটা আমরা অলরেডি আলোচনা করেইছি, জিম্বাবুয়ের কথা বলছি। জিম্বাবুয়ে এবছর একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল, যে হচ্ছে শ্রীলঙ্কাকে হারালো, যে হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এখনো অবধি তোর এই ইয়ের মধ্যে অভিজিত টিমের মধ্যে এটাও কিন্তু একটা, যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এটাও একটা। আমরা ওই নামটা ধরে হয়তো সেখানে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু ভাই টি20 ঠিক আছে, ফাইট দেবে, হয়তো উঠবে না, কিন্তু ওদের এবার আমি ওইটা ডিটেলস আসতে চাই। ওদের যে বোলিংটা রয়েছে জিম্বাবুয়ে, বোলিংয়ে ওরা এগিয়ে রয়েছে এবং এগিয়ে থাকবে। আমি বলবো যে কোনো টিমের কাছে আসলে ইয়ে খাবে, যেমন হচ্ছে ব্লেসিং মুজারবানি বল, ব্লেসিং মুজারবানি তো টপ উইকেট টেকারের মধ্যে টপ 3-র মধ্যে রয়েছে 3 নম্বরে। তাছাড়াও এখানে তোর হচ্ছে ক্রিমার বলে একটা স্পিনার রয়েছে, ওদের লেগ স্পিনার, ভালো উইকেট টেকার, ঠিক আছে? তাছাড়াও রয়েছে হচ্ছে তোর সিকান্দার রাজা কোনো না কোনোভাবে কিন্তু মন্ত্রপন্ত্র করে কিন্তু উইকেট তুলে নিয়ে বল করে ভাই। তারপর হচ্ছে বার্ল রয়েছে, বার্ল ভালো লেগ স্পিনার ওদের, ঠিক আছে? বল খুব কম করে কিন্তু ভালো, যখনই বল করে ভালো করেছে, কারণ লাস্ট ম্যাচে যে শ্রীলঙ্কাকে হারালো ওর পিছনে কিন্তু বার্ল আর ক্রিমারের দুজনের হাত রয়েছে। তো ওটা থেকে কনফিডেন্স নিয়ে নিশ্চয়ই ক্যারি ফরওয়ার্ড করবে ওরা দুজন। আর সমস্যাটা যেটা আসছে সেটা হচ্ছে জিম্বাবুয়েন ব্যাটারদের স্ট্রাইক রেট ফর্মে রয়েছে প্রত্যেকেই, ঠিক আছে? সেটা তুই ইয়ের কথা বল, তোর ব্রায়ান বেনেটের কথা বল, বার্লের কথা বল, বা হচ্ছে তোর ওদের যে ব্যাটসম্যানগুলো রয়েছে বাদ বাকি ফিনিশার নেই, ঠিক আছে? সিকান্দার রাজা তো লাস্টে নামে, লাস্টের নামে কিন্তু ভালো একটা ইনিংস, ওদের পাওয়ার প্লেতে হ্যাঁ, না পাওয়ার প্লেতে মার খায়নি ওরা, কিন্তু ওই 50-55 উপরে চলে যায়। কিন্তু ওইখানেই ব্যাপার যে ওদের স্ট্রাইক রেট কিন্তু খুব কম থাকে 50 বলে 60 রান 65 রান। বেনেটের বল বা বার্লের বল যে কটা ম্যাচ জিতেছে খেলেছে একমাত্র ওরা বোলিং এর জন্য কিন্তু জিততে পেরেছে। অস্ট্রেলিয়াকেও বোলিং এ হারিয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু এখানে কোল্যাপস করে গেছিল বোলিং এর জন্য, প্লাস শ্রীলঙ্কাকেও কিন্তু এখানে এই রানের মধ্যে আটকে দিয়ে। তবে শ্রীলঙ্কার ম্যাচটা একটু মানে তোর
অন্যরকম ছিল ব্যাপারটা, যে তোর ব্যাটিং জিতিয়েছে ওদেরকে। সিকান্দার রাজার একটা ভালো ইয়ে ছিল, ইনিংস ছিল, ভালো নক ছিল, ওটার জন্য জিততে পেরেছে। কিন্তু যখনই ইন্ডিয়ার সামনে আসবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে আসবে, সাউথ আফ্রিকার সামনে আসবে, সুপার এইট তো এই জিনিসটা ইন্ডিয়ার যা বোলিং অ্যাটাক রয়েছে, সাউথ আফ্রিকার যা বোলিং অ্যাটাক আছে, এরা আউট হয়ে যাবে, টিকে থাকতে পারবে না, মোদ্দা কথা হচ্ছে এটা। তো এর জন্য আমরা জিম্বাবুয়েকে রাখছি না, খুব মনে দুঃখ, মানে ভালো লাগে এইসব টিম সাপোর্ট করবো, হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো, কিন্তু রাখছি না, যেহেতু ইন্ডিয়ার গ্রুপে পড়ে গেছে, গ্রুপ অফ ডেথের মধ্যে। যদি হতো ইংল্যান্ডের গ্রুপে পড়তো যদি পাকিস্তানে, তাহলে বলতাম যে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে একটা উপরে ওঠার চান্স রয়েছে, ঠিক আছে, আমি এখানে বলতে পারতাম। কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারানো কিন্তু অত সোজা হবে না। তো জিম্বাবুয়ে এখানে উঠছে না। আর লাস্ট টিম যেটা আছে সেটা হচ্ছে, আর জিম্বাবুয়ের বেন কারণ মনে হয় পরের ম্যাচে খেলতে পারে, দেখা যাক কি হয় ওদের। তো তো লাস্ট টিম যেটা আসছে সেটা তো আমাদের নিজস্ব টিম, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিম। ইন্ডিয়ান টিম নিয়ে অল টাইম ফেভারিট, হ্যাঁ অল টাইম ফেভারিট, মানে কার অপশন আছে তোর কাছে? হ্যাঁ তাহলে তো কিছু কিছু ব্যাটিং কনসার্ন আছে ইন্ডিয়ার, আমি বুঝতে পারছি, যেটা ফিল করলাম একদিন ধরে, দেখলাম, নিজের চোখে দেখলাম যে কিছু কিছু জায়গায় গিয়ে স্ট্রাইক রেটের প্রবলেম হচ্ছে, কারণ মাঠগুলো অনেক সময় ডিপেন্ড করে এগুলোর উপরে, যেসব মাঠে খেলেছে। কিন্তু তোর সব মিলিয়ে এক একদিন এক একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, একদিন সূর্য কুমার, একদিন ঈশান কিষান, একদিন শিবম দুবে, ঠিক আছে, একদিন কোনো চাপ নেই এইসব নিয়ে, কোনো না কোনোভাবে। আর ইন্ডিয়ান টিম আরও বেটার লাগছে, যেটা আমরা বললাম, ইন্ডিয়ান টিম নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, এখানে ইন্ডিয়ান টিম পরিষ্কারভাবে উঠছে। কিন্তু একটা প্রশ্ন আসছে, সঞ্জু স্যামসন না অভিষেক শর্মা, কে খেলতে পারে? অভিষেক শর্মা কিন্তু ফর্ম খুব বাজে গেছে, এখন অবধি 3টে ম্যাচে একটাও রান করতে পারেনি অভিষেক শর্মা। ড্রপ হয়েছে, ড্রপ না মানে এর জন্য, হ্যাঁ একদম চোটের জন্য খেলতে পারেনি, রেস্ট নিয়েছিল। তবে আমার কোথায় মনে হচ্ছে কি বলতো, অভিষেক শর্মা মানে বড় ম্যাচের জন্য মানে হয়তো ফর্মে ফিরে যাবে আর কি, খুব শিগগিরই। ওটা আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে প্রিভিউ করব এরপরে এর ওখানে আলোচনা করব। সঞ্জু স্যামসন না অভিষেক শর্মা, স্যামসনকেও রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয় সেরা এখানে টিমের উপর কতটা ইমপ্যাক্ট করবে অতটা ব্যাপার নেই। আমার মনে কোনো এখানে কোনো এক্সপেরিমেন্টালের কোনো এখানে জায়গা আছে, হ্যাঁ সেটা আমরা ওর উপরে আসছি। তো আমরা যদি সাম আপ করে বলি কোন কোন টিম আমাদের মতে উঠতে পারে, কোন কোন উঠতে পারে না, তো এখানে 4টে টিম, সেটা হচ্ছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আর হচ্ছে ইংল্যান্ড। আমরা এই 4টে টিমের সঙ্গে যাচ্ছি, ইংল্যান্ডের সঙ্গে স্ল্যাশ দিয়ে শ্রীলঙ্কা লিখে দিতে পারেন, মেনে নিতে পারেন, কারণ আমরা এই 4টে বা 5টা টিমের মধ্যে আমরা ধরছি যে এরা কিন্তু উঠবে অবশ্যই, হ্যাঁ, যেটা খুব অবভিয়াসও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বলা যেতে পারে না, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা কিন্তু এখানে চমক দিয়ে দিতে পারে যে কোনো সময়। তো এই 4টে টিমই রয়েছে মোটামুটি, যেখানে যা উঠতে পারে ওরা। তো সুপার এইটে আশা করি আপনাদের একটা মোটামুটি একটা ইয়ে হয়ে গেল, আইডিয়া কোন টিমের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট কে কে আছে, কোন মাঠে খেলা হচ্ছে বা কোন সেই হিসাবে কোন টিম উপরে যেতে পারে। তো এরপরে যদি আমরা নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে, সেটার প্রিভিউটা করে নেবো, যে কার কেমন স্ট্রং, কেমন উইক পয়েন্ট লাগছে, স্ট্রং পয়েন্ট লাগলে স্ট্র্যাটেজি কেমন হতে পারে। তো প্রথমে স্ট্র্যাটেজির উপরে আসি, ঠিক আছে। তার আগে বলে দিই যে নিশ্চয়ই মনেই আছে গত বছরের ফাইনালিস্ট, তো আলাদাই প্রেশার থাকবে এই ম্যাচের মধ্যে, প্রথমবার আমনে সামনে হতে চলেছে সেই ফাইনাল ম্যাচের পরে, ঠিক আছে। আমার মনে হয় প্রথম ম্যাচটা না মানে এটা বুঝিয়ে দেবে যে কে ভাই সেমিফাইনালের টিকিট কাট মানে হতে চলেছে ভাই। কেননা বলছি সব গ্রুপে কিন্তু গ্রুপ অফ ডেথই বলা যায়, কারণ দুটো গ্রুপই আছে, এর মধ্যে যেই হারুক বা যেই জিতুক এটার এফেক্ট দেখা যাবে সেমিফাইনালে, যদি পরে তো খেলা একসাথে, ঠিক আছে। তো কথা না পড়বে না, কারণ হচ্ছে এই গ্রুপ থেকে দুজন উঠবে, ওই গ্রুপের সঙ্গে দুজনের সঙ্গে মানে আবার ফাইনালেরই চান্স রয়েছে, হ্যাঁ আবার ফাইনালের চান্স রয়েছে, তাই এটা ইন্টারেস্টিং হবে দেখাটা। তো ম্যাচের উপরে যদি আমরা আসি, আহমেদাবাদের মাঠে খেলা হতে চলেছে। তো আমরা টসে যদি বলি, আমরা টসে কে জিতে কি নেওয়া উচিত, কে নেওয়া উচিত, আমি এখানে একটু অন্যরকম ভাবে ভাবছি ব্যাপারটা। কারণ আহমেদাবাদের মাঠে কিন্তু গতদিন ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের খেলায় যা দেখেছি আমরা, লাস্টে কিন্তু ডিউ এসছে, যেটা আসার কথা ছিল। আমরা আগেও বলেছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে ডিউ একটা বড় ফ্যাক্টর, নেদারল্যান্ড কিন্তু ভালো ফাইট দিয়েছে, মাত্র 17 রানে হেরেছে ওরা, ঠিক আছে, 193 রান করার পর 17 রানে হেরেছে, লাস্টে গিয়ে কিন্তু মারতে পেরেছে। এর জন্যই আমি বলবো যে এই ম্যাচে যদি ইন্ডিয়া টসে জেতে, তাহলে বোলিং নাও, চেস করো, তাহলে গিয়ে এইখানটায় একটা আইডিয়া থাকবে যে এরকম ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে। আর সুপার এইটে খেলা আরও দুটো যেহেতু সুযোগ আছে, আমরা এখানে চান্স নিতেই পারি। তো সাউথ আফ্রিকার এগেনস্টে আমি, আর সব থেকে বড় কথা কি, সাউথ আফ্রিকার যে ফিনিশাররা রয়েছে, ইন্ডিয়ান ফিনিশাররা রয়েছে, দুটো টিমেরই ফিনিশার স্ট্রং, কিন্তু সাউথ আফ্রিকাকে এখানে আমরা তোর গ্রান্টেড নিলে হবে না, সাউথ আফ্রিকার কিন্তু ফিনিশিং স্ট্রং। আমার মনে হচ্ছে কোথাও দুটো টিম না মানে একদম সেম, তুই দেখ, হ্যাঁ দুটো সেম, ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই ইন্ডিয়া সাপোর্টার, ইন্ডিয়াকে আগিয়ে রাখবো, কিন্তু এখানে দুটো যেরকম গতবারে মানে ফাইনালিস্ট এরা, এইবারও কোথাও জানি মনে হচ্ছে এটাই ফাইনাল হতে চলেছে, মানে এরকম মনে হচ্ছে যে আমাদের গ্রুপের মানে এই জন্য তো বলছি সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে সানডে আমাকে হতে চলেছে। তো যাই হোক, এখানে তোর যেটা বললাম যে মাঠের মধ্যে তোর প্রথমে টস নাও,
টসে জিতে বোলিং নাও, চেস করো, এটা সব থেকে আমার মনে হয় বেটার হবে, কারণ হচ্ছে একটা আইডিয়া থাকবে, স্কোরের আইডিয়া থাকবে, আর ডিউ সুবিধা পেতে পারে। সুবিধা ওটাই বলছি। আর ইন্ডিয়ার কোনো চেঞ্জ হতে পারে প্লেইং 11-এ চেঞ্জ বলতে গেলে ইন্ডিয়ার একটা চেঞ্জ আসবে পরিষ্কার, সবাই জানে, সেটা হচ্ছে তোর অক্ষর প্যাটেল ফেরত চলে আসবে ওয়াশিংটন সুন্দরের বদলে। আর যদি বলা হয় অভিষেক শর্মা নাকি সঞ্জু স্যামসন কে খেলা উচিত, আমার মতে এখানে অভিষেক শর্মাকেই খেলাবে, এখানে আমার মতে এখানে খেলানো উচিত, কারণ যেহেতু সুযোগ দিয়েছে, যেহেতু ওকে সেই কনফিডেন্সটা দিয়েছে যে ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রথম ওয়ার্ল্ড কাপ, অনেকের বাটারফ্লাই থাকে ভাই, শর্মাকে কিছু করার নেই। ও তো নিজেও বলেছে আউট হয়ে গেছে যে আমি বড় ম্যাচের জন্য রেডি হচ্ছি। বড় ম্যাচের জন্য বলা যায় না, ও এমন একটা প্লেয়ার যে ফটকা প্লেয়ার, ক্লাচ প্লেয়ার, এসে যে ও একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এটা আমরা সবাই জানি। একটা কথা এখানে আমি মানে আমাদের এক্সপিরিয়েন্সে বলছি, প্রথম রানটা ভাই শর্ট রান নেই, যেটা বিরাট কোহলি করেছিল। বিরাট কোহলি কিন্তু এই ফর্মে তখন এই যে করেছিল না, যে একটা রান কিন্তু ভাইটাল ভাই, আমার মনে হয় শিখতে হবে অবশ্যই। আমার মনে হচ্ছে 2-3 বল খেলে একটা ফার্স্ট রান নিয়ে খাতাটা খুলুক, আবার সেই ফর্মে চলে আসবে। ঠিক আছে, আমার মনে হয় এটাই হতে চলেছে। যখন গেছে তো অভিষেক শর্মার সাথে যাবে, যেমন ধরনের লোক আমি চিনি অভিষেক শর্মার সাথে যাবে। আর টিমের মধ্যে কোনো চেঞ্জেস আমি দেখছি না এখানে। আর যদি আর এক্সট্রা স্পিনারের আর কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমাদের মাঠে খেলা যা আছে পেসার। আর ওদের একটা জিনিস, একটা মানে ব্যাপার আছে, যেটা হচ্ছে তোর ওদের টিমের মধ্যে কিন্তু স্পিনার নেই, সব পেস বোলারের। এটা কিন্তু একটা ইন্ডিয়ার জন্য সুবিধা, আবার অসুবিধা হতে পারে। আছেই তো তোর কেশব মহারাজ, আর ওদিকে মাকরাম। মাকরামে সেরকম আমি ধরছি না গণায়, কিন্তু ও যদি হেডেক হয় কেশব মহারাজের 4টে ওভার, ওই 4টে ওভার যদি সার্ভাইভ করে নেয়, আমার মনে হয় ইন্ডিয়ার এখানে কোনো আর অসুবিধা থাকতে পারে। আর এমনিতেও ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তোর ফাস্ট বোলিংই ভালো খেলছে এই টুর্নামেন্টে, আমরা দেখে আসলাম অবশ্যই। আর এখানে দেখ অ্যাডভান্টেজের কিছু নেই, আহমেদাবাদে কিন্তু ইন্ডিয়া খেলে নিয়েছে, আর সাউথ আফ্রিকা তো খেলেছেই, ঠিক আছে। তো এখানে আমার মনে হচ্ছে খেলা, আমি অবশ্যই আমরা ইন্ডিয়া সাপোর্ট করবো, কিন্তু এখানে মনে হচ্ছে 50-50 আছে, 50-50 আছে অবশ্যই। এখানে একদিকে ইনক্লাইন না, একতরফা হবে না ম্যাচ, না একতরফা হবে না। আর হচ্ছে ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে বলতে গেলে, সেটা হচ্ছে লাস্ট ম্যাচ খেলে এসছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ওটার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে রিসেন্টলি। আর আরেকটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে লাস্ট 3টে গ্রুপ স্টেজের 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই খেলেছে, আর এখানে রানও করেছে ওরা, ওদের কিন্তু ব্যাপক এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে এই মাঠেও। লাস্ট ম্যাচটা শুধু খেলেনি, বাদবাকি তার আগে 3টে ম্যাচে কিন্তু এই মাঠেই খেলেছে। এই জিনিসটা কন্টেস্টটা সব থেকে আমার বেশ লাগছে, এর জন্যই বলেছি। আর এই ম্যাচটা যদি ইন্ডিয়া জিততে পারে, আমরা ইন্ডিয়ার হয়ে বলবো, কারণ হচ্ছে ইন্ডিয়া যদি এই ম্যাচটা জিততে পারে বা সাউথ আফ্রিকাও জিততে পারে, তোর এইখান থেকে যে কনফিডেন্সটা পাবে, আগামী যে 2টো ম্যাচ আছে ওখানে কিন্তু জিততে সাহায্য করবে। মেন ম্যাচটা কিন্তু জিতে গেছে, এরপরে কিন্তু 2টো ম্যাচ জিততে সাহায্য করবে এখানে। আর যে হারবে তার মোরালও ডাউন হয়ে যেতে পারে, কারণ সেমিফাইনালে গিয়ে দেখা না হলো ফাইনালে গিয়ে দেখা হতে পারে, ওখানে ব্যাপার আছে একটা। এর জন্যই বলছিলাম যে এই ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট কেন। ওই তো বললাম তো 50-50। আর দেখ একটা ইন্ডিয়ার কিন্তু ভয় আছে, ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত কোনো একতরফা ম্যাচ জেতে নেই ভাই, না একতরফা ম্যাচ জেতে নেই, ওর জন্য তো একটু কথা হচ্ছে আলোচনা, নালে এত আলোচনাই তো করতাম না ইন্ডিয়া। কেন আমরা ধর বাইলেটারাল সিরিজও দেখেছি একতরফা ম্যাচ জিতেছে, বা এই আইসিসি টুর্নামেন্ট মানে টি-20 বিশ্বকাপ আসার পর কিন্তু একটা ম্যাচও দেখ তুই প্রথম ম্যাচ থেকে অবশ্যই। তবে আরেকটা জিনিস পজিটিভও আছে, পাকিস্তানকে আমরা ধুই দিয়েছি তাও ঠিক আছে, আরেকটা জিনিস পজিটিভও আছে যে প্রত্যেকটা ব্যাটসম্যান ফর্মে আছে কোনো না কোনো ম্যাচে। যদি ভাবতাম যে 2টো ব্যাটসম্যানই আছে যারা প্রথম থেকে খেলছে, তাহলে কিন্তু মুশকিল হতো, কেউ না কেউ এসে রান করে দিয়ে যাচ্ছে। আমরা 4টে ম্যাচ দেখেছি, কিন্তু দেখ প্রত্যেকটা ম্যাচে কিন্তু আলাদা আলাদা। তবে আমি বলবো রিঙ্কু সিংকে একটু উপরে খেলানো হোক, রিঙ্কু সিং এর পোটেনশিয়াল আমরা কিন্তু ইউজ করতে পারছি না সেইভাবে। শিবম দুবে ঠিক আছে, মানলাম শিবম দুবে হিটিং অ্যাবিলিটি বেশি আছে রিঙ্কু সিং এর থেকে, তো আমি মনে করি একটা ডাউন নামলেও অসুবিধা নেই, যখন তাড়াতাড়ি উইকেট পড়ে যাবে তখনকার কথা বলছি, নাহলে তো হার্দিক পান্ডিয়া আগে নামে যেমন যেখানে 3টে ফিনিশার, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, আরশাদ প্যাটেল তো ভাই আছেই, ঠিক আছে। যখনই বিপদ হবে নামিয়ে দাও, ও ঠিক সামনে অবশ্যই। তো এটাই সব থেকে এর জন্য বলছিলাম ইম্পর্টেন্ট ম্যাচ। তো এখানে প্রিভিউ শেষ করছি সাউথ আফ্রিকার আর হচ্ছে ইন্ডিয়ার ম্যাচের। তো লাস্টে একবার আমরা দেখতে চলে যাই, যেহেতু গ্রুপ স্টেজের ম্যাচ সব শেষ হয়ে গেছে, মোস্ট রানেসে আর হচ্ছে মোস্ট উইকেটের উপরে কারা রয়েছে। তো মোস্ট রানে যদি আমরা বলি, সাহিবজাদা ফারহান কিন্তু সারপ্রাইজিংলি সবার উপরে রয়েছে এখানে। সাহিবজাদা ফারহান খেলেছে ভাই 220 রান রয়েছে 4 ম্যাচে। তারপরে রয়েছে প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দুজনেই 199 আর 182 রান। তারপরে রয়েছে হচ্ছে তোর এডেন মার্করাম, তারপরে ঈশান কিষান আমাদের কিন্তু। আর এটা ঠিক আছে, এটা সারপ্রাইজ হলাম না, মেন ব্যাটসম্যানরা রয়েছে। সাহিবজাদা ফারহানও একটা সেঞ্চুরি মেরে উপরে উঠে গেছে আর কি, কমা টিমের সঙ্গে হোক আর ভালো টিমের সঙ্গে যাই হোক আর কি। আর বোলিংয়ে সব থেকে ইম্পর্টেন্ট সারপ্রাইজিং ব্যাপারটা শুনুন, বোলিংয়ে কারা রয়েছে।
শোকোভিক রয়েছে, ইউএসএস শোকোভিক 1 নম্বরে রয়েছে 13টা উইকেটের সঙ্গে। সেকেন্ডে বরুণ চক্রবর্তী রয়েছে। থার্ডে রয়েছে ব্লেসিং মুজারবানি জিম্বাবুয়ের থেকে 9টা উইকেটের সঙ্গেই। আর 4 নম্বরে রয়েছে হচ্ছে তোর মাইকেল লিস্ক রয়েছে, যে হচ্ছে তোর স্কটল্যান্ডের বোধহয়। 4 নম্বরে লিস্ক রয়েছে। আর 5 নম্বরে রয়েছে হচ্ছে তোর উসমান তারেক। হ্যাঁ, উসমান তারেক 8টা উইকেটের সঙ্গে। তাহলে তুই একটা জিনিস ভাব যে এরকম জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, ইউএস এর প্লেয়াররা কিন্তু টপ উইকেটের ফর্মে রয়েছে, মেন বোলাররাই নেই কেউ। নিউজিল্যান্ডের, ইংল্যান্ডের, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই বছরের এর জন্য আমার কাছে ফেভারিট, এখনো অবধি মোস্ট ফেভারিট ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ার্ল্ড কাপটা আমার কাছে এখনো, যে অনেক কিছু আমরা দেখতে পারলাম এখান থেকে। ইউএস এর একটা বোলার এখনো লিস্ট টপ করছে, ভাব তাহলে থাকবে না, ঠিক আছে, সেটা পরের বার, কিন্তু সেটা গ্রুপ স্টেজ অবধি তো ওরা তো আগিয়ে আছে ভাই। তো বরুণ চক্রবর্তী আশা করি, আমার প্রেডিকশনটা ঠিক হতে চলেছে, মানে মোস্ট উইকেট টেকার। তো মোটামুটি আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনারা টোটাল ভিডিওটা এনজয় করেছেন কিনা বলবেন একবার কমেন্ট সেকশনে। আপনাদের কি মনে হয় কোন 4টে টিম যেতে পারে সেমিফাইনালে, এটাও কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে অবশ্যই ভালো লাগবে, আমাদের সঙ্গে মেলে কিনা আমরা দেখবো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আরেকটা জিনিস, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, কারণ আমরা কিন্তু লাইভে আসছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাচে, ইন্ডিয়ার ম্যাচে হোক। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা তো বলবেন কমেন্ট করে। আজকের মতো এইটুকুই রাখছি, দেখা হচ্ছে একটা ধাসু ভালো করে একটা ভিডিও নিয়ে। গুড বাই।